আমি কে সেটা তুমি জানো না? আমি কে আপনার জানতে চাই না। আমি আপনার গার্লফ্রেন্ড বা বউ নই যে আপনি যখন ডাকবেন তখন চলে আসব। আমিও মানুষ, আমারও ইচ্ছে অনিচ্ছে আছে। কোনো বিড়াল বা কুকুর নই যে আপনি ডাকবেন আর আমি চলে আসব। তুমি বিড়ালের থেকেই বেশি গেছো। মুখে বিড়ালের মতো পাঞ্জা লাগানো। আমি সে কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি, আর তুমি একবার চোখ গরম করছো, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। কি করেছে আমি, হ্যাঁ, যে তুমি আমার সাথে কথা বলো না? আপনার অপরাধ, আপনি এখনো আমাকে সরি বলেননি। হোয়াট? আমি তোমাকে সরি বলবো? বলতে হবে না সরি, আর না আমার সাথে কথা বলতে হবে। আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন, আমি তো দূরে সরেই আছি। আপনি এখন কেন আমাকে দূরে থাকতে দিচ্ছেন না? বলেই আমি ঘাসের বোঝা মাথায় নিয়ে হাঁটতে শুরু করি বাসার দিকে। হাফসা চলে যাচ্ছে। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাগ হচ্ছে খুব। একটু ভালো করে কথা বললে কি এমন হতো? এমন করে চলে গেল মনে হয় আমাকে চেনেই না। কিভাবে হাফসাকে নিজের মনে কথা বলবো বুঝতেই পারছি না। একটা গাছের উপর উঠে আম্মুকে কল করি। আম্মুকে সবকিছু বলবো বলে ঠিক করি। কয়েকবার রিং হতেই আম্মু কল রিসিভ করে। কেমন আছো বাবা? ভালো না আম্মু। মানে কি, কি হয়েছে তোমার? রোজ তুমি কান্না করছো কেন? এরপর আমি এখানে আসা থেকে শুরু করে কি কি হচ্ছে সবকিছু আম্মুকে বলি। সব শুনে আম্মু বলে, তাহলে এখন কি করতে চাও? আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ও কথা শুনতে চায় না। বলতে চাও? শুনতে না চাইলে চিঠি লিখো। যা বলতে চাও থাকে লিখো সেখানে, তারপর ওকে দাও। আমি তো লিখে দেবো আম্মু, কিন্তু ও যদি চিঠি না পড়ে? আগে তুমি লিখে ওকে তো দাও। আম্মু, আমি সারা জীবনের জন্য হাফসাকে চাই। ঠিক আছে, তাহলে হাফসাকে চিঠিতে তোমার মনের কথা বলো, ওর উত্তরও নাও। তারপর ও রাজি হলে আমাকেও জানাও, আমি এসে ওর বাসায় কথা বলবো। ঠিক আছে বলে কল কেটে দিই। সাবধানে কাছ থেকে নেমে বাসার দিকে হাঁটতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসে বাসায়। খাতার কলম নিয়ে লিখতে বসে হাফসার জন্য আমার মনের কথাগুলো। সকালে সব কাজ শেষ করে সাইকেল নিয়ে রওনা দিয়েছি কলেজের উদ্দেশ্যে। রাস্তায় দেখি রোদ দাঁড়িয়ে আছে। আমি না দেখার মতো করে চলে যাই। হাফসা আমাকে দেখে চলে যায়। আমি হাতের ইশারায় থামতে বলি, কিন্তু ও সেটা লক্ষ্য করেও থামেনি। রাগ হচ্ছে নিজের ওপরই। বিক্রোদের বাসায় যাব ঠিক করি। চলে এসে হসপিটালে নিজের মতো করে কাজ করছে। কলেজ শেষ করে বাসায় চলে আসি। গরু আর ছাগলকে খাবার দেওয়া শেষ করে নিজে গোসল করে আব্বাকে নিয়ে খাবার খেয়ে নিই। বিকালে বাজারে যাব। কি কি লাগবে তার একটা লিস্ট করে দিস আমাকে। আচ্ছা ঠিক আছে। আব্বা আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। আমি রুমে শুয়ে আছি। বিকাল 4টে এখন। আব্বা বাজারে চলে যায়। আমি উঠানে বসে পড়ছি। হঠাৎ সেখানে রোদ আসে। আমি উঠে চলে যেতে নিলে রোদ বলে, হাফসা, যেও না। কেন শুনবো আমি আপনার কথা? আমার কাজ আছে। 1 মিনিট শুধু, তারপর চলে যাও। কি বলবেন বলুন তাড়াতাড়ি। কিছু বলবো না, এটা তোমার জন্য। পড়ে তারপর উত্তর দিও। আমি কাল তোমার কলেজ যাবার পথে দাঁড়িয়ে থাকবো। বলেই আমার হাতে একটা চিঠি দিয়ে চলে যায় রোদ। কি লিখেছে সেটা পড়ার জন্য মনটা ছটফট করছে। লেট না করে চিঠি খুলে পড়তে শুরু করি। প্রিয় হাফসা, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। তুমি সামনে আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুমি চলে গেলে তোমার মুখটা দেখার জন্য ছটফট করেছে। সত্যি বলতে, লোকের এত বাজে বাজে কথা নিতে পারিনি আমি। তোমাকে আর আমাকে জড়িয়ে অনেকে অনেক রকম কথা বলেছে। আমি এসব শুনে অভ্যস্ত ছিলাম। সে কথা শুনে পিছু ফিরে যাওয়া যাবে না। আমি তোমাকে ভালোবাসি হাফসা, সত্যি বলছি, অনেক ভালোবাসি। তোমার সরলতা আমাকে মুগ্ধ করে। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমাকে তোমার দিকে নিয়ে আসে। তোমাকে না চাইতেও অনেকটা ভালোবেসে ফেলেছে। আমি সারাক্ষণ শুধু তোমাকে নিয়েই ভাবতে থাকি। এটা ভেবেই বুকের ভেতর প্রচণ্ড ব্যথা করে যে তোমাকে আমি বলতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা চাই তোমাকে নিজের করে। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কাল তোমার কলেজ যাবার পথে আমি বাইক নিয়ে বসে থাকবো। কিছু বলবে না, চুপচাপ আমার বাইকের পেছনে উঠে বসো। এটি তোমাকে পাগলের মতো ভালোবাসা, রোদ। চিঠিটা পড়ে ঠোঁটের করে মুচকি হাসি ফুটে ওঠে আমার। চিঠিটা বুকে জড়িয়ে ধরে বলি, আই হাই মেরি জান, এতটা সময় নিয়ে ভালোবাসি বলতে উপরওয়ালা যেন কখনো তোমার চোখে পানি আসতে না দেয়। একাই হাসতে থাকি। রাত এখন প্রায় 12টা। এর মধ্যে কতবার যে রোদের দেওয়া চিঠি পড়েছি তার ঠিক নেই।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, সকল কাজ শেষ করে কলেজের জন্য রওনা দিই। রাস্তায় রোদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়াই। চিঠি পড়েছিলে? পড়েছি। তথ্যটা কি জানতে পারে? আমাকে ভালোবাসেন, বিয়ে করবেন, তাই তো? ভালোবেসেছে, বিয়ে করবো বলেই তো। আমার কিছু শর্ত আছে, যদি সেগুলো মানতে পারেন তাহলেই আমি আপনাকে ভালোবাসবো। শর্ত? তাহলে আগে যে ভালোবাসি বলেছে তখন কোনো শর্তের কথা বলনি? শর্ত ভালোবাসার জন্য নয়, শর্ত বিয়ের জন্য। ঠিক আছে, তা শুনি, তোমার কি শর্ত? প্রথমত, আমার একটা স্বপ্ন আছে, সেটা আপনি জানেন, আমি ডক্টর হতে চাই। আমাকে কোনো প্রকার বাধা দেওয়া চলবে না। আর আমার ডক্টর হবার আগ পর্যন্ত সকল খরচ আপনাকেই বহন করতে হবে। আমি ডক্টর হয়ে গেলে যখন ইনকাম করব তখন সমস্ত টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তারপর? বিয়ের পর বাচ্চার জন্য কোনো রকম চাপ দেওয়া চলবে না। আমি ডক্টর হবার পর, আগে তো একদমই নয়। হুম, ঠিক আছে, তারপর? আপনার স্বপ্ন, আমি ডক্টর হবার পর নিজেই একটা হসপিটাল বানাবো, যেখানে গরিব মানুষ নিজের সামর্থ্যের মধ্যে চিকিৎসা করতে পারবে। বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। আর সেই জন্যেই আপনি আমাকে টাকা দিবেন। ঠিক আছে, নেক্সট? আপাতত এগুলোই। তোমার মনে যত স্বপ্ন আছে সব তোমার চোখে ভেসে উঠেছে। আই প্রমিস ইউ, তোমার সকল স্বপ্ন আমি পূরণ করব। চোখের কোণ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ে। রোদ আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এটাই লাস্টবার তোমার চোখ থেকে পানি ছড়া। এরপর থেকে আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না, প্রমিস। এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি বাইকে উঠে বসবে? আমি মুচকি হাসি দিয়ে রোদের বাইকে উঠে বসি। কাঁধে হাত রাখবো কি রাখবো না ভাবতে ভাবতে হাত রাখি। রোদ একবার আমার দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই চলে আসে আমার কলেজের সামনে। সবাই হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এটা দেখে রোদ বলে, কে কি বললো আমি তার পরোয়া করি না। তুমি ঠিক, আমি ঠিক, ব্যাস এটুকুই চাই। আমি আপনাকে কথা দিলাম, কখনো আপনার হাত ছাড়বো না। হুম, আচ্ছা, এখন ক্লাসে যাও, আমি তোমাকে নিতে আসবো কলেজ ছুটি হলে। হাফসা মাথা নাড়ে। আমি চলে আসি হসপিটালে। আম্মুকে খবরটা দিতে হয়, তাই হসপিটাল থেকে বের হয়ে চলে আসি গ্রামের শেষ প্রান্তে। আম্মুকে কল করি। কল রিসিভ করে আম্মু বলে, কেমন আছো বাবা? অনেক ভালো আছি আম্মু। আচ্ছা, হাফসাকে কি নিজের মনের কথা বলেছো? হ্যাঁ আম্মু, আরও রাজি হয়েছেও। তাহলে আমি তো আর লেট করতে চাই না। আমি আজই আসছি হাফসার আব্বুর সাথে কথা বলতে। আমি ঠিক আছি আম্মু। তুমি বাস স্টেশনে আমার জন্য অপেক্ষা করো, আমি সবকিছু গুছিয়ে রওনা দিচ্ছি। আমি ঠিক আছে বলে কল কেটে দিই। হসপিটালে এসে নিজের কাজ করতে থাকি। দুপুরে চলে আসি হাফসার কলেজে। কলেজ ছুটি হয়েছে মাত্রই। সবাই যে যার মতো কলেজ গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। একটু পর হাফসা বের হয়ে আসে। বাইকে উঠে বসে আমার কাঁধে হাত রাখে। বাসায় যাবে নাকি অন্য কোথাও? আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে লাঞ্চ করে তারপর যাই। আমি মাথা নাড়ি। রোদ বাইক চালাতে শুরু করে। একটা হোটেলের সামনে এসে বাইক থামাই। দুজন লাঞ্চ শেষ করি। এরপর রোদ বিল দিলে আমরা বাসার দিকে আসতে থাকি। বাসার সামনে এসে রোদ আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। বাসার ভিতরে আসতেই আব্বা বলে, ডাক্তার সাহেবের সাথে তোর এত কি? কয়েকজন আমাকে বলল ডাক্তার সাহেব নাকি তোকে তার বাইকে করে কলেজে দিয়ে এসেছে। আব্বা দিয়ে এসেছে। এখন আবার বাসায়ও রেখে গেলেন। উনি আমাকে আর আমি ওনাকে পছন্দ করি। উনি আমাকে বিয়ে করবে বলেছেন। এসব তুই কি বলছিস মা? ওনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের ঘরে বিয়ে করবে না। তুই নিজের ক্ষতি করিস না ওনার সাথে নিজেকে জড়িয়ে। আব্বা, ডাক্তার সাহেব বাকি সবার মতো না। আমাদের এখানে তো অনেক দিন হয়ে গেল আছে। তুমি কখনো দেখেছো তাকে কারোর সাথে খারাপ আচরণ করতে, বা তার নামে কিছু শুনেছো? তোর কথা আমি বুঝেছি মা, কিন্তু তবুও। কোনো কিন্তু নয় ভাই সাহেব। কারো কণ্ঠ শুনে আব্বা আর আমি দরজার দিকে তাকাই। রোদ আর তার সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে। রোদ বলে, উনি আমার আম্মু চাচা। আম্মু, হাফসা আর ওর আব্বা। আমি রোদের কাছে সবকিছু শুনে এসেছি এখানে ভাই সাহেব। ভিতরে আসেন আপনারা। আম্মু আর আমি বাসার ভিতরে আসি। আম্মু বাস স্ট্যান্ডে এসে আমাকে কল করে। আমি বাইক নিয়ে চলে যাই আম্মুকে আনতে। সেখানে থেকে সোজা হাফসাদের বাসায় আসে আম্মু। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আমার রোদের বউ করে যত তাড়াতাড়ি সম্ভব হাফসা আমাকে আমার বাসায় নিয়ে যেতে চাই।
আমাদের মতো গরিবের ঘরে। আমরা সবাই মানুষ ভাই, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর ওরা একে অপরকে পছন্দ করে, ওদের খুশি আমাদের খুশি। ঠিক আছে আপা, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে এই শুক্রবার কাজী ডেকে বিয়ের কাজটা সম্পূর্ণ করি, কি বলেন? ঠিক আছে, তাই হোক। আমি আর হাফসা একে অপরের দিকে তাকাই। হাফসা ঠোঁটের কোণে মুচকি হাসে, আমিও মুচকি হাসি। আর কিছু সময় হাফসাদের বাসা থেকে আম্মুকে নিয়ে চলে আসি আমার বাসায়। দেখতে দেখতে চলে আসে আমাদের বিয়ের দিন। কাজী রেখে ঘরোয়াভাবেই আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। বউ সেজে বসে আছি রোদের রুমে। রুমে ঢুকে দেখি হাফসা ঘোমটা টেনে বসে আছে। আমি সামনে এগিয়ে যেতেই হাফসা বেড থেকে নেমে আমাকে সালাম করে। আমি হাফসাকে ধরে তুলে বলি, এসব করার কোনো প্রয়োজন নেই, আর তাছাড়াও তোমার স্থান পায়ে নয়। নতুন জীবন শুরুর আগে হাজবেন্ডের থেকে দোয়া নিতে হয়, আমিও নিলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে করে দেবার জন্য। আজকে এটাতে কেউ ঘুমায় নাকি? আমি আর আপনি আজ সারা রাত গল্প করব, রাতে আকাশ দেখব। মুচকি হেসে হাফসাকে গলে তুলে নেই, চলে এসে বেলকনিতে। রাতের আকাশ আজ খুব পরিষ্কার, ছাদের পাশে হাজারো তারার মেলা বসেছে। হাফসা আমার কাঁধে মাথা রেখে আমার এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আমি ওর একটা হাত শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। রাত প্রায় 3টে, ছুঁই ছুঁই শীত পড়ে গেছে বাহিরে। দুজন রুমে চলে আসি। রোদ নিচে বিছানা করেছে। এটা দেখে আমি জিজ্ঞেস করি, কি হলো, নিচে কেন বিছানা করছেন? তোমার শর্তের কথা ভুলে গেছো? আমার শর্তে কোথাও বলিনি আপনাকে নিচে শুতে হবে। যদি কিছু হয়েছে একসাথে থাকলে? হবে না, আপনার উপর এতটুকু বিশ্বাস আছে। আমি আর কিছু না বলে বেডের এক পাশে শুয়ে পড়ি, হাফসা শুয়ে পড়ে অন্য পাশে। পরের দিন আমরা চলে আসি আমাদের বাসায়। হাফসাদের গ্রামে একজন ভালো ডক্টর আমার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। আমি আবার আমার আগের জায়গায় চলে আসি। আসার আগে হাফসাকে আমাদের বাসার সাথে একটা কলেজে ট্রান্সফার করে সকল কাজ শেষ করে নেই। কাটতে থাকে দিন। আমি রোজ হসপিটালে যাওয়ার পথে হাফসাকে কলেজে দিয়ে যাই। আম্মু আর হাফসার মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, যেটা আমার স্বপ্ন ছিল। কি করছো মা এখন? ডাক্তার সাহেবের জন্য তার পছন্দের খাবার রান্না করছি আম্মু। বরকে এখনো ডাক্তার সাহেব করে বলো? এতদিনের অভ্যেস তো আম্মু, তাই চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, আমি তোমাকে সাহায্য করছি। হয়ে গেছে রান্না আম্মু, আর একটু। তুমি কখন রান্না শুরু করলে? আমি তো বুঝতেই পারলাম না। কলেজ থেকে এসে দুপুরের খাবার শেষ করে আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন আম্মু, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে আমাকে ডেকো লাগলে। আমি ঠিক আছে বলতেই আম্মু চলে যায়। আম্মুর থেকে শুনেছি ডাক্তার সে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই ঠিক করলাম আজকে তার পছন্দের খাবার রান্না করব। রান্না শেষ করে 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে চলে আসি। আম্মু আর আমি চা খেতে খেতে গল্প করছি। দেখতে দেখতে কেটে যায় কয়েকটা বছর। আমার ডাক্তারি শেষ, আজ তার রেজাল্ট দিবে। আমি শুধু স্বপ্ন দেখছিলাম ডাক্তার হবার। আমার সকল স্বপ্ন পূরণ করেছে রোদ। নিজে দিনরাত এক করে ফেলেছে আমাকে ডক্টর বানানোর জন্য। মানুষটা এত ভালো আর আমাকে এতটা ভালোবাসে, সেটা তার জীবনে না আসলে জানতেই পারতাম না। আব্বু আম্মু আর রোদ এসেছে, সকল স্টুডেন্ট বসে আছে আর অপেক্ষা করছে রেজাল্টের। আমি চোখ বন্ধ করে বসে আছি রোদের পাশে। রেজাল্ট কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। রোদ আমার হাতে হাত রেখে বলে, চিন্তা করার কিছু নেই, সবকিছু ভালোই হবে। আমার খুব ভয় করছে রোদ। ভয়ের কিছু নেই, দেখবে সব ভালো হবে। তখনই মাইকে বলে ওঠে, এবছর গ্র্যাজুয়েশনে টপ করেছে হাফসা রহমান রোদ। তাকে স্টেজে এসে নিজের মেডেল গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। হাফসা আমার দিকে তাকায়, খুশিতে ওর চোখ থেকে পানি পড়ছে। আব্বা আম্মা দুজনেই খুশি। আমি সারা স্টেজে যেতে বলি। হাফসা স্টেজে উঠে যায়, একজন ওকে মেডেল পরিয়ে দেয়, মাইক্রোফোনে বলতে শুরু করে, এটা আমার সাকসেস নয়। এই সাকসেসের পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, সে আর কেউ নয়, আমার হাজবেন্ড ডক্টর রোদ রহমান। আমি শুধু স্বপ্ন দেখেছিলাম, আর আমার এই স্বপ্নকে সত্যি করার জন্য কতটা কষ্ট করেছে মানুষটা, সেটা আমি জানি। তাই আমার এই মেডেল আমি তাকে দিতে চাই। বলি হাফসা দৌড়ে আমার কাছে চলে আসে, গলা থেকে মেডেল খুলে আমাকে পরিয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। হাফসার চোট থেকে খুশিতে অঝরে পানি পড়ছে। সবে একসাথে হাততালি দিতে থাকে।
রাত 10টা। ডিনার শেষ করে সবাই কিছু সময় গল্প করি। এরপর আমরা রুমে এসে বসে আছি। আমি রোদকে জড়িয়ে ধরে বসে আছি। আমি জানতাম তুমি টপ করবে, এটা আমার বিশ্বাস ছিল। সবকিছু তো আপনার জন্যই সম্ভব হয়েছে, নয়তো আমার মতো মেয়ের এত বড় ভার্সিটিতে পড়ার তো সামর্থ্য ছিল না। আপনি ছিলেন বলেই আমি এত বড় জায়গায় আসতে পেরেছি। তুমি আমার জীবন সঙ্গী হাফসা, আর তোমার স্বপ্ন আমারও। যতদিন বেঁচে থাকবো তোমার ঠোঁটের এই হাসিটা শেষ হতে দেব না। আর হ্যাঁ, তোমার জন্য আরও একটা গুড নিউজ আছে। গুড নিউজ? সেটা কি? আমাদের বাসা থেকে একটু দূরে যে হসপিটাল আছে, এটাতে আমি তোমার নামে পার্টনারশিপ চুক্তি করে নিয়েছি। কয়েকদিনের মধ্যে তুমি হসপিটালের 51% মালিক হবে। আপনি এত কিছু কবে করলেন? আমি তো জানতাম আমার বউ ডক্টর হয়ে যাবে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে নিয়েছে। ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। আপনাকে একটা কথা বলবো। হুম, বলো কি বলবে। আমি চাই না, মানে আসলে যদি এমন হয় আর কি। কি বলবে সরাসরি বলে ফেলো না, তুই না বললে ভালো করে বুঝবো কি করে। আমার এখন বেবি লাগবে। কথাটা বলি হাফসা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে নেয়। আমি মুচকি এসে হাফসাকে বুক থেকে তুলে বলি, এতদিনে আমার বউয়ের বাচ্চার শখ হলো। অনেক কষ্ট দিয়েছি আপনাকে, বিয়ের পরেও আমার কাছে আসতে দিইনি। আপনিও সেই নিয়ে কখনো কোনো অভিযোগ করেননি। এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আজ এখন এই মুহূর্ত থেকে আমি আমার সবকিছু আপনার কাছে সঁপে দিলাম। কথাটা শেষ করে হাফসা আবার আমার বুকে মাথা রাখে। বউয়ের অনুমতি পেয়ে গেছে, আর কে চুপ করে দেখা যায়। আমি হাফসার কপালে চুমু দিই। হাফসা কিছুটা কেঁপে ওঠে। ধীরে ধীরে চার ঠোঁট এক করে দিই। একেবারে ঠোঁটে কিস করতে থাকি পাগলের মতো। ধীরে ধীরে দুজনের মাঝে ডুবে যায়। গায়েটা কথা টেনে আদরের দেশে ডুব দিই দুজন। আপনারা তাকে কি দেখছেন ভাইজানেরা? আমাদের একটু শান্তিতে প্রেম ভালোবাসা করতে দিন। এবার আপনাদের ছুটি, আর আমরাও বিদায় নিচ্ছি।